রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক জারবেরা চাষ। গবাদি প্রাণীর বটল জ্বর রোগ নিয়ন্ত্রণ। লাভজনক ব্রোকলি চাষ। এই সময় বাজারে প্রচলিত সবজির পাশাপাশি বিভিন্ন অপ্রচলিত সবজিরও দেখা মেলে। ব্রোকলি এখন সবুজ ফুলকপি নামেও বেশ আদৃত, আর এই কারণে স্থানীয় বাজারে এই সবজির একটা ভালো চাহিদাও রয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখে অনেক কৃষক বন্ধুই এই ব্রোকলি চাষের দিকে ঝুঁকছেন। আজ পরিচয় করাবো উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা ব্লকের এক কৃষক বন্ধু সনাতন বিশ্বাসের সঙ্গে। তিনি প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে এই সবজিটির চাষ করে আসছেন। এবছর তার প্রায় 5 বিঘা জমিতে ব্রোকলির চাষ হয়েছে। আসুন শুনে নিই এই অভিজ্ঞ কৃষক বন্ধু ব্রোকলি চাষের সম্পর্কে কি বলছেন। প্রথমে আমরা সিড বেড তৈরি করি, তাতে ভার্মি কম্পোস্ট কিংবা জৈব সার দিয়ে সিড বেডটা তৈরি করি। 10 গ্রাম দানা ফেলতে তো আপনার 15 হাত লম্বা আর 3 হাত চওড়া করে আমরা 10 গ্রাম দানা ফেলি। জৈব সার আর টাইকোডার্মা ভিডি দিয়ে আমরা 4-5 দিন ফেলে রেখে তারপরে ব্রোকলির দানা দিই। বীজতলায় আমরা চারাটা 24 থেকে 25 দিন পর্যন্ত চারা রাখি। তাতে পরিচর্যা করতে হয়, মাঝে মাঝে ব্যবস্থা দিতে হয়, যেহেতু ওই আমাদের রোগ আসে। আর তারপরে আমরা মূল জমি যখন তৈরি করি তখন বেগবুই 20 কেজি 10-26 দিয়ে চাষ দেই, আর 3 থেকে 4 কুইন্টাল আপনার জৈব সার দেওয়া হয়। দিয়ে মূল জমি তৈরি করে তার ভ্যালি করে 5 পো ভ্যালি আর 1 হাত করে 1 হাত 2 আঙুল করে চারা বসানো হয়। 4200 থেকে 4500 চারা বসে বিঘা প্রতি। চারা বসানোর পরপর 3 দিন জল দিতে হয় সকালবেলা, আর প্রথম দিন বিকেলে একটু জল দিতে হয় চারা বসানোর সময়। আর ঠিক চারা বসানোর ঠিক 8 দিন পরে দুটো আমরা অ্যামোনিয়া গোড়ায় দিয়ে তারপরে আমরা পিলিতে জল ছেঁচে দিই। 8 দিন পরে জল ছেঁচে দিই। ব্রোকলির জল ছেঁচ 4 থেকে 5টা সেচ লাগে। 82 থেকে 90 দিনের মধ্যে ফসলটা তোলা যায়। রোয়ার 8 দিন পরে আমরা জল ছেঁচ দেই। দেওয়ার পরে ভাঁটিগুলো আমরা খুঁড়ে দেই। খুঁড়ে দেওয়ার পরে আমরা 10-26 বিঘা বই 1 বস্তা 10-26 দেই, 5 থেকে 7 কেজি ইউরিয়া দেই, আর অনুখাদ্য দিয়ে মূল ভাঁটিটা টেনে দেই। আর তারপরে এর রোগ কম আছে, ব্রোকলির রোগ কম হয়। সাধারণত 2-1 বার আপনার ফাঙ্গিসাইড দিলেই আমাদের হয়ে যায়। যেহেতু এ হাইব্রিড সবজি আর এর রেজিস্ট্যান্স ক্ষমতা বেশি, পোকাও কম লাগে, এতে বীজতেল কমই লাগে খুব। 75 থেকে 80 দিনের মধ্যে ফুল আসে, আর 90 দিনের মধ্যে আপনার কাটা হারভেস্ট করা হয়। আর এবারে যেহেতু আবহাওয়া ভালো ছিল বলে আমাদের বাজার দরটা খুব ভালো পেয়েছি। প্রথমে 15 টাকা 14 টাকা 15 টাকা পেয়েছি, এখনও 8 থেকে 10 টাকা পার পিস আমরা বিক্রি করছি। বাড়ির থেকে নিয়ে যাচ্ছে, আমরা পাইকারি দিচ্ছি বাড়ির থেকেই। আমি ব্রোকলির চাষ মেনলি প্রতি বছরে 6 থেকে 7 বিঘে চাষ করি। পাট করে করি। 2500-3000 করে বসাই। এই 5 দিন 6 দিন অন্তর বসাই, কোনোটা 1 সপ্তাহ অন্তর বসাই। পাট করে বসিয়ে আমার ব্রোকলির চাষে কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে আমি কাটতে শুরু করি। ওই ফাল্গুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আমার ব্রোকলির চাষ আছে। সাধারণ ফুলকপির থেকে ব্রোকলির একটা পার্থক্য আছে। ব্রোকলির দানার দাম বেশি এবং ভার্মি কম্পোস্ট আর জৈব সার কিছু দেওয়া হয়। এর খরচাটা বেশি আছে, কেন লেবার খরচাটা বেশি সাধারণ ফুলকপির চাইতে। ফুলকপি বাজারে এবারে একদম বিক্রি হয়নি, 3 টাকা 4 টাকা কেজি বিক্রি হয়েছে। মাঝে 2-5 দিন হয়েছে 10 টাকা 12 টাকা হয়েছে, 3 টাকা 4 টাকা বেশি হয়েছে। আর সাধারণত ফুলকপি খেলে মানুষের গ্যাস হয়, ব্রোকলি খেলে মানুষের গ্যাস হয় না, সেই জন্য মানুষ ফুলকপি বর্জন করে এই ব্রোকলিটা
খাচ্ছে বেশি। এক বিঘে জমিতে ব্রোকলি 4200 থেকে 4500 চারা বসে, আমাদের হচ্ছে 4000 মতন আমরা ব্রোকলি কাটতে পারি। আর ওর যেসব ব্রোকলি আর কিছু সিট হয় সেগুলো খুব একটা দামে বিক্রি হয় না, তাই 4000-এ আমরা ব্রোকলি কাটতে পারি। আর এবার যেহেতু মার্কেটটা বেশি, গড় 10 টাকা পিস বিক্রি করেছি। বিঘাতে 12 থেকে 14,000 টাকা খরচা হয়, বিক্রি আপনার 4000, 40-42,000, 40,000 টাকা মতন। ব্রোকলি তো 3-4 রকম জাত আমরা করি, গ্রিন ম্যাজিক করি, সাকি, আর এমপ্রিয়াসটা একটু তাতে ভালো হয়। কার্তিক মাস থেকে অজ্ঞান মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা চারা বসিয়ে দেই। গ্রিন ম্যাজিক হচ্ছে সবচেয়ে ভালো। ব্রোকলির একটা সমস্যা যেটা ঝলসা আসে মাঝে মাঝে আবহাওয়ার জন্যে, আর না তেল ব্রোকলি যেসব যে পোকা আছে, আমাদের কৃষি দপ্তর পরামর্শে আমরা নিম তেল এই জাতীয় অর্গানিক এতে মোটামুটি আমরা হয়, যখন আমরা অর্গানিক যেতে পাচ্ছি না তখন আমরা রাসায়নিক কীটনাশক ব্রোকলিতে ব্যবহার করি। আর এটা 500-600 এই গ্রিন ম্যাজিকটা। ব্রোকলি তো বাড়ির থেকে আমাদের ফড়েরা নিয়ে চলে যায় শিয়ালদা মার্কেটে। তা পার ডে আমাদের এখানে 3 থেকে 4,000 করে ব্রোকলি শিয়ালদা মার্কেটে যায়। শিয়ালদা মার্কেট যে ব্রোকলি বিক্রি হয় সব আমাদের এখান থেকে বেশি, এটা 40% এখান থেকেই যায়। খরচাটা ফুলকপির চাইতে 2-3 হাজার টাকা বেশি আছে, না তাহলে চাষ পদ্ধতি ফুলকপির মতন সব এক। 10 থেকে 15,000 টাকা ফুলকপিতে লাভ হয়, আর এটা 20 থেকে 30,000 টাকার মতন পর্যন্ত হয়। যদি শীত বেশি থাকে ব্রোকলিটা খুবই ভালো হয়। খোলা মাঠে ফুল চাষের চেয়ে পলি হাউসের সুরক্ষিত পরিকাঠামোয় যদি ফুল চাষ করা হয় তাহলে লাভ বাড়ে, আর সেই ফুলটি যদি জারবেরা হয় তাহলে তো কথাই নেই। কারণ ভালো গুণমানের জারবেরা ফুলের বেশ চাহিদা রয়েছে আমাদের রাজ্যে। তাই তো প্রগতিশীল ফুল চাষিদের মধ্যে যাদের বিনিয়োগ করার আর্থিক সামর্থ্য রয়েছে তারা ঝুঁকছেন জারবেরা ফুল চাষে। উত্তর 24 পরগনা জেলার বারাসত ব্লকের কৃষক আব্দুল বাছার পলি হাউসের সুরক্ষিত পরিকাঠামোয় জারবেরা চাষ করেছেন। তিনি ফুলটির চাষে তার কি অভিজ্ঞতা হয়েছে বর্ণনা করলেন আমাদের। আমি এই জমিতে আগে সবজি চাষ করতাম। সেই সবজি চাষে আমার তেমন মুনাফা আসতো না, কখনো লসও হতো। কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে বেথুয়াতে গেছিলাম, বেথুয়া নাকাশিপাড়া ওই এরিয়াতে পলি হাউসের জারবেরা কাল্টিভেশন দেখেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল এবং সেটা দেখলাম অনেক প্রফিটেবল। তো আমি জেলা উদ্যান পালন দপ্তরে বারাসাতে হর্টিকালচার ডিপার্টমেন্টে আমি যোগাযোগ করি, সেখানে অ্যাপ্লিকেশান দিই এবং সেখান থেকে আমার এটা পাস হয়। এটা 1000 স্কোয়ার মিটার পলি হাউস। এই পলি হাউসে আমি জারবেরা করেছি এবং এর জন্য আমি সাবসিডি পেয়েছি। স্ট্রাকচারের জন্য স্টেট গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিয়েছে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে। টোটাল প্রজেক্টের জন্য খরচ এসছে প্লান্টেশন এবং স্ট্রাকচার বাবদ 16,36,000 টাকা মতো খরচ এসছে। স্ট্রাকচারের জন্য আমি 10,60,000-এর অর্ধেক মানে 5,30,000 আমি সাবসিডি পেয়েছি এবং জারবেরার জন্য আমি 610 টাকা করে তার 50% আমি সাবসিডি পেয়েছি। এটা বসানো হয়েছে 3 মাস আগে, এখন প্রোডাকশন শুরু হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে আমার প্রায় 1,500 থেকে 2,000 ফুল আসছে। 6 মাস 1 বছর পর থেকে এর প্রোডাকশনটা অনেক বাড়বে। তখন সপ্তাহে 6,000 গাছ লাগানো আছে। 6,000 গাছের মধ্যে সপ্তাহে প্রায় 3 থেকে 4,000 ফুল খুব ভালোভাবে আসবে। এই জমিতে প্রথমে স্ট্রাকচার করার পরে আমি ট্র্যাক্টর দিয়ে 5 থেকে 6 বার চাষ দিয়েছি এবং এর সঙ্গে আমি গোবর সার ব্যবহার করেছি। 100 CFT গাড়ির আমি 15 থেকে 20 গাড়ি গোবর সার আমার এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেওয়া হয়েছে নিম খোল, ধানের চিটে, পার স্কোয়ার মিটার হিসাবে প্রায় 4 থেকে 5 কেজি ধানের চিটে দেওয়া হয়েছে। এগুলো একসঙ্গে মিক্সড করে খুব ভালোভাবে ট্র্যাক্টর লাগানো হয়েছে। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে এই বেড প্রিপারেশন করেছি। এতে ড্রিপ সিস্টেম লাগানো হয়েছে, প্রত্যেক গাছের গোড়ায় ফোঁটা ফোঁটাভাবে জল পড়বে এবং এই ড্রিপের মাধ্যমে আমরা ফার্টিলাইজারও দিচ্ছি, ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, যেগুলো আমরা ড্রিপের মাধ্যমে দিচ্ছি। এবং বেডের মাপ হলো 2 ফিট চওড়া বেড এবং মাঝখানে পাত হয়ে রাখা আছে 1 ফিট। 1 ফিটের একটু বেশি উঁচু করা হয়েছে বেডটা। গাছ লাগানো হয়েছে আপনার 1 ফিট ডিস্টেন্স রেখে, একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স 1 ফিট। এতে টোটাল 6,000 গাছ লাগানো আছে এবং আমার এখানে 6টা ভ্যারাইটি আমি লাগিয়েছি। এর মধ্যে হোয়াইট ভ্যারাইটি আছে যেটার নাম নাম্বার 1, পিঙ্ক ভ্যারাইটি আছে, পিঙ্কের নাম হলো সওয়ারনা, রেড ভ্যারাইটি আছে 2টো, একটা বাওরিয়া এবং আরেকটা ম্যাডাগাস্কার। আরেকটা ভ্যারাইটি আছে হলুদ, যে হলুদ ভ্যারাইটিটার নাম হলো হেলেক্স। সাদা ভ্যারাইটির খুব ভালো প্রোডাকশন,
এখনো পর্যন্ত। সারা বছর এটা যেহেতু ফুল দেয়, তাহলে সারা বছর তাকে খুব ভালোভাবে যত্ন নিতে হবে। কি কি পোকা এর মধ্যে আসছে সেসব দেখার জন্য আমরা এখানে 2 ধরনের ট্রাপ ব্যবহার করেছি। আঠা লাগানো ফাঁদ আছে, এটা 2 রকম কালার আছে, একটা হলুদ এবং একটা সবুজ কালার। এর মধ্যে কি কি পোকা আছে সেইগুলো বুঝতে পারি এবং সেই হিসাবে আমরা পেস্টিসাইড ইউজ করি। পেস্টিসাইড সাধারণত সকালে এবং বিকালের দিকেই আমরা ইউজ করি। এতে নিয়মিত সার দেওয়া, তারপরে আগাছা পরিষ্কার রাখা, তো সেইগুলোকে পরিষ্কার করতে হয় নিয়মিত। গাছ বসানোর 2.5 থেকে 3 মাস পরে সাধারণত ফুল আসে। এটা ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে। গাছ বসানোর 1 মাসের পর থেকে আমরা দেখেছি গাছে ছোট ছোট কুড়ি চলে এসেছিল, আমরা ওই কুড়িগুলো ভেঙে দিই। 2 থেকে 2.5 মাস পর্যন্ত আমরা প্রত্যেকটা গাছের কুড়ি ভেঙে দিই। তারপরে গাছটাকে যাতে গ্রোথ ঠিকঠাক হয়, এর 3 মাস পর থেকে ফুল মোটামুটি নেওয়া শুরু করা যায়। গাছের পাতা যখন মোটামুটিভাবে 18 থেকে 20টা পাতা চলে আসে, তখন সেটা ফুল দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে যায় বা যথেষ্ট ম্যাচিওর হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে আমরা 2 বার করে ফুল ভাঙি। এই ফুলটা লোকাল মার্কেটে কিছু দিচ্ছি এবং হাওড়াতে আমরা ফুলটা পাঠাচ্ছি, মল্লিকঘাট বাজারে আমরা ফুলটা পাঠাচ্ছি। বাজার দর সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এই সময় বিয়ের লগ্ন থাকাতে জানুয়ারির 15 তারিখ থেকে আমরা খুব ভালো মার্কেট পাচ্ছি। এখানে টোটাল 6000 গাছ আছে এবং এই 6000 গাছ থেকে সারা বছরে হিসাব করলে অ্যাভারেজ 40টা করে ফুল পাওয়া যায় পার গাছে। কম বেশি থাকে ভ্যারাইটি হিসাবে। 40টা থাকলে 6000 গাছে আপনার 2,40,000 ফুল আসছে। গড় দাম 3.5 টাকা 4 টাকা আমরা ধরতে পারি। 6000 গাছ থেকে আমি বছরে 8.5-9 লাখ টাকা বিক্রি আশা করছি। এখানে প্রথম বছরে খরচ তুলনায় অনেক বেশি, তার জন্য প্রথম বছরে লাভের পরিমাণ তেমন থাকে না, কিন্তু দ্বিতীয় বছর থেকে অন্যান্য খরচ যেসবগুলো প্লান্ট লাগানো বা দ্বিতীয় বছর থেকে এই খরচগুলো থাকে না। তো দ্বিতীয় বছর থেকে অনেক লাভের পরিমাণ অনেক বেশি থাকে এবং দ্বিতীয় বছরে গাছও কিছুটা ম্যাচিওর হয়ে যাওয়াতে ফুলের পরিমাণও বাড়ে। একবার চারা লাগালে 4 বছর থেকে 5 বছর ঠিকঠাক মেনটেন করলে এটা রাখা যায়, 5 বছর পর্যন্ত থেকে ফুল পাওয়া যায়। এবং এটা জিআই স্ট্রাকচার, তো এটা 10 বছর 15 বছর তো এর মধ্যে কোনো কিছু খারাপ হওয়ার কিছু নেই। ফুলটা সারা বছরেই কন্টিনিউ ফুল পাওয়া যায়। গরমের সময়তে ফুল একটু কম পাওয়া যায়, শীতের সময় ফুল ভালো পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির ফুল হয়। যখন গরমের দিন প্রচুর গরম এসে যাচ্ছে এর মধ্যে, তো আমরা কি করি উপরে সিলিং টেনে দিই। উপরে সিলিং টেনে দেওয়াতে 3 থেকে 4 ডিগ্রি প্রায় কমে যায়, বাইরের থেকে ভিতরে ঠান্ডা ভাবটা চলে আসে। তার থেকে যদি বেশি গরম হয় তো আমরা তখন ফগার চালাই এবং ফগার অল্প সময়ের জন্য ফগার চালালে এর ভিতরটা টেম্পারেচার আরও 3-4 ডিগ্রি কমিয়ে নিয়ে আসা যায়। ড্রিপ সিস্টেমে আমরা 1 ঘন্টা চালালে 4 লিটার জল পড়বে, তো আমরা টাইম মেনটেন করে এটাকে নির্দিষ্টভাবে জলটা নিয়ে নিই। সাধারণত ফুল আমরা বিকালে তুলি এবং এটা জলে রাখা হয়, মিনিমাম 2 ঘন্টা জলের মধ্যে রাখা হয়। তারপরে এটাকে প্যাকিং করা হয় প্লাস্টিকের 4.5x5 ট্রান্সপারেন্ট প্লাস্টিক পাওয়া যায়, সেই প্লাস্টিক দিয়ে আমরা ফুলের হেডটাকে কভার করি এবং 10টা করে একটা বান্ডিল করা হয়। 10টা করে বান্ডিল করে সেটাকে প্যাকিং করা হয়। প্যাকিংয়ের জন্য আলাদা কার্টুন ইউজ করা হয়। একটা কার্টুনে 700-800 করে ফুল চলে আসে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর দিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সমর হালদার। তিনি রঙিন মাছ গোল্ড ফিশের প্রজনন সম্পর্কিত বিষয়ে তিনি জানতে চেয়েছেন। গোল্ড ফিশের প্রজনন বাণিজ্যিকভাবে করতে হলে প্রথমেই এর পছন্দসই ভ্যারাইটিগুলোকে বেছে নিতে হবে। মোটামুটিভাবে আমাদের রাজ্যের বাজারে যে ভ্যারাইটিগুলো চাহিদা আছে সেগুলো হলো রেড ক্যাপ ওরান্ডা, ফ্যানটেল, লায়ন হেড, পার্ক স্কেল, ভেইল টেল ইত্যাদি। প্রজননের জন্য পরিণত স্ত্রী ও পুরুষ মাছ বেছে নিতে হবে। সাধারণভাবে 2 বছর বা তার চেয়ে বেশি বয়সের মাছ বেছে নিতে হবে। 15 থেকে 20 লিটার জল ধরে এরকম অ্যাকোরিয়ামে বা সিমেন্টের চৌবাচ্চায় বা গামলায় এর প্রজনন করা যেতে পারে। জলের মধ্যে অ্যাকোরিয়ামের উপযোগী মাছ বা কৃত্রিম গাছ রাখতে হবে। প্রজননের উপযোগী মাছ যখন জলাধারে ছাড়া হয় তখন পুরুষ মাছটি স্ত্রী মাছকে ধাওয়া করে। এরপরে স্ত্রী মাছটি ডিম পাড়তে থাকলেই পুরুষ মাছ তার পেছনে পেছনে সাঁতার কাটতে কাটতে ডিমগুলোকে নিষিক্ত করে। ডিমগুলো গাছে আটকে যায়। ডিম পাড়া ও ডিম নিষিক্ত করার পরে স্ত্রী ও পুরুষ মাছকে তুলে নিতে হবে। 2-3 দিন পর থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপরে বাচ্চার পরিচর্যা করতে হয়। প্রথম দিকে এদের আর্টিমিয়া, ইনফিউসোরিয়া খাওয়াতে হবে। দিন 10 পর থেকে টুকরো করে কেঁচো দেওয়া যেতে পারে। 3 থেকে 4 মাসের মধ্যে গোল্ডফিশের চারা বিক্রির উপযোগী হয়। রঙিন মাছের প্রজননের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা না থাকলে অবশ্য এই কাজে সাফল্য পাওয়া কঠিন। সেক্ষেত্রে আপনি প্রশিক্ষণ নিয়ে রঙিন মাছের প্রজননে নামুন। প্রশিক্ষণের জন্য কলকাতা সল্টলেকে অবস্থিত সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশনে যোগাযোগ করতে পারেন।
গোপালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৃমির আক্রমণ প্রাণী পালকদের কাছে একটা বড় সমস্যা। গবাদি প্রাণীর বটল জ রোগটি যকৃৎ কৃমি আক্রমণের একটি উপসর্গ। এই রোগে আক্রান্ত প্রাণীর দ্রুত চিকিৎসা শুরু না করতে পারলে গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে বললেন মালদার হবিবপুর ব্লকের বিএলডিও ডাক্তার তুষার কান্তি বণিক। এখানে আমরা যে গরুটিকে দেখছি যে গরুর নিচের চোয়ালের নিচের অংশটা ফুলে গেছে, দেখে নিচের অংশটা দেখে মনে হচ্ছে যে না অনেকটা বোতলের মতো। এটা একটা লক্ষণ যদিও রোগের, এটাকে বোতল জ বলা হয়। বিশেষ করে শীতের আগে আগে বা শীতকাল পার হয়ে যখন বসন্তকাল আসছে এই সময়টায় আমরা কিন্তু গরুতে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাই। এই সমস্যাটা, এই যে বোতল জয়ের যে সমস্যাটা, এটা মূলত হয় যে কৃমি রোগ থেকেই উৎপন্ন হয়। গোল কৃমি আছে, ফিতা কৃমি আছে, কতগুলো ফ্লুক কৃমি আছে। তো এই ফ্লুক জাতীয় কৃমিদের মধ্যে বিশেষ করে লিভার ফ্লুক, যেটাকে আমরা বলি যকৃৎ কৃমি, এই যকৃৎ কৃমির সংক্রমণে আমরা কিন্তু এই বোতল জ রোগটা দেখতে পাই। তো যকৃৎ কৃমিটা আসলে এক ধরনের পাতার মতো একটা চেপটা কৃমি। এরা যকৃতের মধ্যেই অবস্থান করে, যকৃতকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। যকৃতের ভিতরে অনেক লম্বা লম্বা ওরা চ্যানেল তৈরি করে এবং যকৃৎ এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেখানে নাকি শরীরের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রোটিনের সংশ্লেষণ সেখানে হয়। এবং এই যকৃৎ কৃমির সংক্রমণ যখন হয় তখন দেখা যায় যে গরুর পাতলা পায়খানা হয়, প্রচণ্ড পাতলা পায়খানা, জলের মতো পাতলা পায়খানা হয়, মনে হবে যেন পাইপ দিয়ে জল বেরোচ্ছে এরকম। গরুর শরীরে প্রোটিনের পরিমাণ কমে যায়। প্রোটিনের পরিমাণ কমে যাওয়ার জন্যে শরীরের যেগুলো নিম্নাংশ আছে সেই নিম্নাংশে কিন্তু তখন ওই রক্তনালী থেকে তার জলীয় অংশ কিন্তু নিচে বাইরে বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে এসে সেই জায়গাতে কিন্তু তখন জলগুলো জমা হতে থাকে এবং অনেকটা ঝুলে যায়, চামড়া ঝুলে যায়, ওখানে ফোলা ফোলা ভাব দেখা যায়। সেখানে যদি একটা সুই দিয়ে যদি পাংচার করা যায়, সুই দিয়ে পাংচার করলে সেখান থেকে দেখা যায় একদম পরিষ্কার জল বেরিয়ে চলে আসছে। এবং দেখা যায় যে ওই প্রোটিনের ঘাটতি হওয়ার জন্য সেই গরুগুলো কিন্তু রক্তাল্পতাতেও ভোগে। গরু খুব দুর্বল হয়ে যায়, তার শরীর স্বাস্থ্য ভীষণভাবে খারাপ হয়ে যায় এবং লিভার আক্রান্ত হওয়ার জন্যে গরু কিন্তু খাবার খেতে চায় না, গরুর ক্ষুধামন্দা দেখা যায়। এবং যদি সেটি একটা গাই গরু হয় স্বাভাবিকভাবেই তার কিন্তু দুধ উৎপাদনও কমে যায় এবং এই রোগটা এতটাই মারাত্মক যে কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত গরুর কিন্তু মৃত্যু হতে পারে। যদি গরুকে আমরা সবুজ ঘাস খাওয়াচ্ছি, জলা জায়গার ঘাস, তাহলে কিন্তু গরুর এই কৃমি হওয়ার সম্ভাবনা থাকে। গরু লিভার ফ্লুকে আক্রান্ত গরু যখন পায়খানা করলো, সেখানে জলের কাছাকাছি যদি গরুটা পায়খানা করে, তাহলে এবার পায়খানার মধ্যেই কিন্তু সেই লিভার ফ্লুকের ডিমগুলো থাকে। সেই ডিমগুলো ফুটে উপযুক্ত পরিবেশে ডিম ফুটে কিন্তু তার বাচ্চা লার্ভাগুলো বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে দেখা যায় সেই লার্ভাগুলো কিন্তু ওই শামুকের শরীরের ভিতরে ঢুকে যায়। শামুকের শরীরের ভেতরে ঢুকে সেখানে কিন্তু ওরা আস্তে আস্তে নিজেদেরকে মোল্টিং করে, তাদের জীবনচক্রের বিভিন্ন দশাগুলো সেখানে ওরা পার করে। পার করার পরে একটা সময় আবার শামুকের শরীর থেকেই সেই কৃমির ছোট কৃমিটা সেটা কিন্তু বেরিয়ে চলে আসে। বেরিয়ে এসে ওরা কী করে, যে জলের কাছাকাছি যে সমস্ত ঘাসগুলো থাকে, বিশেষ করে দল জাতীয় ঘাসগুলো থাকে, সেই ঘাসের যে পাতাগুলো জলের কাছাকাছি থাকে সেই পাতার গায়ে ওরা লেগে যায়। লেগে গিয়ে নিজেদের চারপাশে একটা রক্ষাত্মক একটা আবরণ তৈরি করে রাখে। এবং গরু যখন ওই জলের মধ্যে ওই সমস্ত জলজ ঘাসগুলো খেতে যায়, ঘাসের সাথে কিন্তু ওরা ওই কৃমির যেটা একটা রক্ষাত্মক আবরণের মধ্যে আছে সেটা সহ কিন্তু ওরা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ওইটা গরুর পেটে গিয়ে সে কিন্তু কৃমির বাচ্চাটা আবার বেরিয়ে আসে। বেরিয়ে এসে এবার সে কিন্তু গরুর ওই যকৃৎকে আক্রমণ করে। যকৃতের মধ্যে ওরা ঢুকে যায়, ঢুকে গিয়ে ওইখানে ওরা আরও বড় হয় এবং গরুর শরীরে নানান রকম ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে, ক্ষতিকর প্রভাবে গরুটা তখন আক্রান্ত হয়। গরুর আমরা তখন ওই লিভার ফ্লুক জাতীয় কৃমির আক্রমণের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো আমরা দেখতে পাই। যাই হোক, এই গরুর বোতল যদি আমাদেরকে প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের প্রয়োজন যেটা সেটা হলো গরুকে জলা জায়গার ঘাস না খাওয়ানো। যদি জলা জায়গার ঘাস খাওয়াতে হয়, ঘাসকে উপরে কেটে নিতে হবে, কেটে নিয়ে সেটাকে কিছুটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে তবে তাকে খাওয়ানো যায়। আরেকটা জিনিস হলো গরুর মল পরীক্ষা করে প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো এই যকৃৎ কৃমিনাশক কিছু কার্যকরী ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায়। সেগুলো যদি আমরা গরুকে যদি খেতে দিই তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা বাঁচাতে পারি। এর পাশাপাশি এই যকৃৎ কৃমিকে নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু শামুককেও নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে পড়ে। এই শামুককে নিয়ন্ত্রণ করার একটা জৈবিক উপায় হলো হাঁস চাষ। তো হাঁসেরা যখন শামুক খেয়ে নেয় তাহলে শামুকের সংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু যকৃৎ কৃমির সংক্রমণের হাত থেকেও গরুকে আমরা বাঁচাতে পারি। গরুকে আমরা যদি সুষম পুষ্টির ব্যবস্থা করি, যারা অপুষ্টিতে ভোগে তাদের কৃমি সংক্রমণ সবচাইতে বেশি হয়। সেই জন্য গরুর যাতে সুষম পুষ্টির বিধান করা যায়, গরুর খাবারে বিভিন্ন যে খনিজ লবণের যে সাপ্লিমেন্টগুলো পরিপূরক হিসাবে সেগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে আমরা গরুকে এই বোতল জ নামক যে মারাত্মক সংক্রমণ সেটার হাত থেকে বাঁচাতে পারবো।
এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।